সকলকে আমি যেরকমটা বলেছিলাম অন্নপূর্ণা যোজনার জন্য যে ফর্মটা ফিল আপ করা হচ্ছে সেই প্রসেসটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও দেব। তো সেই ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। তো চলুন কীরকমভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা একবার দেখে নিই। এই ফর্মটা ফিল আপ করার জন্য আমি একটা ফ্যামিলির এক্সাম্পল নেব। তো প্রথমে যিনি হেড অফ দ্য ফ্যামিলি মানে পরিবারের যিনি প্রধান তার নাম আমি ধরে নিচ্ছি তন্ময় মণ্ডল। প্রথম সদস্য তার স্ত্রী রানী মণ্ডল, দ্বিতীয় সদস্য রিজু মণ্ডল তাদের ছেলে, তৃতীয় সদস্য রিয়া মণ্ডল রিজু মণ্ডলের ওয়াইফ এবং চতুর্থ সদস্য হচ্ছেন আকাশ মণ্ডল রিজু মণ্ডল এবং রিয়া মণ্ডলের ছেলে। তো পরিবারের যিনি প্রধান আছেন তার নামটা এখানে লিখতে হবে, পরিবারের প্রধানের নাম। আধার কার্ড অনুযায়ী এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আধার কার্ড অনুযায়ী তার নামটা এখানে লিখতে হবে। তারপর আসছি জন্ম তারিখ। জন্ম তারিখ কিন্তু আধার কার্ড অনুযায়ী যে জন্ম তারিখটা আপনাদের আছে দিন মাস বছর এখানে কিন্তু লিখতে হবে। এরপর আসছে দেখুন পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ তাই পুরুষে টিক করলাম। এরপর পরিবারের প্রধানের আধার নম্বর, পরিবারের প্রধানের যে আধার নম্বরটা আছে এখানে সেটাকে মেনশন করতে হবে। এরপর আসি ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি থাকে তাহলে এখানে লিখতে হবে, আর যদি না থাকে তাহলে জায়গাটা আপনারা খালি ছাড়তে পারেন। পরিবারের সদস্য সংখ্যা, এখানে পরিবারের সদস্য সংখ্যা আমি আগেই বলেছিলাম 5 জন, তাই এখানে আমি 5 জনটা এখানে লিখতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র সংখ্যায়, তাই এখানে 5 আপনাকে লিখতে হবে। এরপর আসি ঠিকানায়। ঠিকানাটা অ্যাজ পার আধার কার্ড যে স্থায়ী ঠিকানা আছে সেই ঠিকানাটা কিন্তু নির্ভুলভাবে এখানে লিখতে হবে। ঠিকানার জন্য ঠিকানা, পোস্ট অফিস, জেলা, পুলিশ স্টেশন, রাজ্য এবং পিনকোড সমস্ত কিছু কিন্তু এখানে আপনাদের মেনশন করতে হবে। এরপর আসছে যোগাযোগ নম্বর। যোগাযোগ নম্বরের জন্য যে নম্বরটা আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নম্বরটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর আসি 9 নম্বর। 9 নম্বরে যাওয়ার আগে একটা কথা মাথায় রাখতে হবে, এই যে যোজনা তার জন্য শুধুমাত্র কিন্তু মহিলারাই উপযুক্ত, যাদের বয়স 25 থেকে 60 বছর। তো প্রথমেই আসি এখানে পরিবারের যিনি প্রধান। পরিবারের প্রধান হচ্ছেন তন্ময় মণ্ডল, এক্ষেত্রে তিনি উপযুক্ত নন, কিন্তু প্রথমে এখানে পরিবারের যিনি প্রধান তার নামটা এখানে লিখতে হবে। এবং এখানে যেহেতু উনি যোজনার জন্য উপযুক্ত নন তাই জন্য কিন্তু এখানে আমরা হ্যাঁতে টিক করব না। এরপর আসছি সদস্য নাম্বার 1, তার স্ত্রী রানী মণ্ডল। তো এখানে তার নামটা এখানে লিখতে হবে। রানী মণ্ডল জন্ম তারিখ তার মানে রানী মণ্ডলের যে জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী এখানে কিন্তু লিখতে হবে। তারপর আসি লিঙ্গ, তিনি স্ত্রী তাই এখানে লিখতে হবে। এবং তার সাথে পরিবারের প্রধানের সাথে তার কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে, তিনি প্রধানের স্ত্রী সেটা এখানে মেনশন করতে হবে। এবং তারপরে আধার নম্বর এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এবং তার সাথে এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, যেহেতু রানী মণ্ডল এই যোজনার জন্য উপযুক্ত তাই এখানে হ্যাঁতে টিক করতে হবে। এরপর আসি সদস্য নম্বর 2। সদস্য নম্বর 2 ছিল রিজু মণ্ডল। রিজু মণ্ডলের নাম এখানে লিখতে হবে, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সাথে তার কি সম্পর্ক, তিনি প্রধানের ছেলে সেটা লিখতে হবে। এবং এখানে তার আধার কার্ড নম্বর, যেহেতু এখানে তিনি যোজনার জন্য উপযুক্ত নন তাই জন্য এখানেও আমরা হ্যাঁতে টিক করব না, জায়গাটা আমরা খালি ছেড়ে দেব। তারপরে আসি সদস্য নাম্বার 3, তিনি হচ্ছেন রিজু মণ্ডলের ওয়াইফ রিয়া মণ্ডল। রিয়া মণ্ডলের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে তার কি সম্পর্ক, তিনি প্রধানের বৌমা হন সেটা লিখতে হবে এবং আধার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে। তার সাথে এখানে যেহেতু আবেদন করা হচ্ছে তাই এখানে টিক দিতে হবে। এরপর আসি 4 নম্বর। 4 নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন আকাশ মণ্ডল। এখানে তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে কি সম্পর্ক এবং আধার নম্বর এখানে দিতে হবে। এরকমভাবেই আপনাদের প্রত্যেকটা ফিল আপ করতে হবে। তারপর আসি পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট নম্বর, এইটা হচ্ছে নগদ ট্রান্সফার করার জন্যে। তো এখানে দেখে নিই
প্রথমে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন, তার ব্যাংক ধরে নিলাম এখানে তিনি পিএনবি ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এখানে সেটা মেনশন করতে হবে। এরপর আসছি সদস্য নাম্বার 1, মানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি স্ত্রী তার, এখানে তার ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এখানে মেনশন করতে হবে। এরপরে সিমিলারভাবে সদস্য 2, সদস্য 3 এবং সদস্য 4 এখানে তাদেরগুলো মেনশন করতে হবে। যদি এখানে কারোর অ্যাকাউন্ট না থাকে, ব্যাংকে কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা আমরা ফাঁকা ছেড়ে দিতে পারবো। এরপর আসছি ভোটার আইডির জন্য। প্রথমে যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছেন তার এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বারটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে যিনি প্রথম সদস্য আছেন তার এপিক নম্বর এবং বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বরটা মেনশন করতে হবে। এরকমভাবেই বাদবাকি যারা সদস্য আছেন তাদেরও কিন্তু এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটা লিখতে হবে। এখানে যদি কেউ প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন তাহলে এই জায়গাটা কিন্তু আপনারা খালি ছাড়তে পারেন। এরপর চলে আসি বিভাগে। এখানে যেরকম যারা বিভাগে আপনারা পড়ে থাকেন, যেমন এসটি, এসসি, জেনারেল, যেই ক্যাটাগরিতে আপনারা পড়ে থাকেন সেখানে কিন্তু আপনাদের টিক দিতে হবে। আমি এখানে যে কোনো একটা জায়গায় এখন টিক দিয়ে রাখলাম। এরপরে আসছি রেশন কার্ড ও খাদ্য ভর্তুকিতে। এখানে যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনারা হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে তাহলে নাতে টিক করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কার্ডের ধরন কিন্তু আপনাদের মেনশন করতে হবে। এখানে যে কোনো একটা জায়গায় আমি দিয়ে রাখলাম। এরপরে পরিবারটি খাদ্য রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, যদি তুলে থাকেন তাহলে এখানে হ্যাঁতে টিক করবেন। এরপর আসছি সম্পদে। বাড়ির ধরন, আপনাদের বাড়িতে 3টে বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে তাহলে নাতে টিক করবেন। পারিবারিক মাসিক মালিকানা, যদি থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে তাহলে নাতে টিক করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনের নথি, মিউটেশন কপি এবং ROR-এর শেষ যে তারিখটা সেটা আপনাদের কিন্তু জমির রেকর্ডটাকে মেনশন করতে হবে। এরপরে আসি পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এখানে আপনাদের সেটা মেনশন করতে হবে এবং তার সাথে রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ ROR-এর জমির নথি এখানে আপনাদের দিতে হবে। তারপরে আসছি বাড়িতে যদি কোনো অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি থাকে, যদি থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে তাহলে নাতে টিক করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তবে কিন্তু গাড়ির সংখ্যা এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর সেটা কিন্তু আপনাদের দিতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। পরিবার ভিত্তিক সদস্যদের কেউ যদি আপনারা স্বাস্থ্য বিমা কোনো পেয়ে থাকেন, যে কোনো রকমের সরকারি বিমা, যেমন ধরুন স্বাস্থ্যসাথী, সেটাও যদি আপনারা পেয়ে থাকেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তবে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাদের প্রিমিয়ামের বিবরণ সহ বিমার অঙ্ক এখানে কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। যতদিন না আপনাদের আয়ুষ্মান ভারতের এনরোলমেন্ট হচ্ছে ততদিন আপনারা যদি স্বাস্থ্যসাথীতে আপনাদের যদি উপভোগ করে থাকেন তাহলে স্বাস্থ্যসাথীর সমস্ত সুবিধা কিন্তু আপনারা পাবেন। এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি আছেন তিনি যদি সরকারি স্বাস্থ্য বিমা পেয়ে থাকেন তাহলে এখানে সরকারিতে টিক করে বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ এখানে কিন্তু দিতে হবে। এরকমভাবেই এক এক করে বাকি সদস্যদের কিন্তু যা যা বিবরণ আছে, প্রিমিয়ামের বিবরণ সহ বিমার অঙ্ক কিন্তু এখানে এই জায়গাগুলোতে আপনাদের উল্লেখ করতে হবে। এরপর আসছি আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে? যদি করে থাকে তাহলে এখানে হ্যাঁতে টিক করতে হবে, যদি না করে থাকে তাহলে নাতে টিক করতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে এখানে হ্যাঁতে করতে হবে টিক, আর যদি না থাকে তাহলে নাতে করতে হবে। তবে যদি আপনাদের কারোর কাছে প্যান কার্ড থেকে থাকে তাহলে প্যান কার্ডের নাম্বার সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে।
প্রথমেই এখানে যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছে তার নাম এবং প্যান কার্ড নম্বর দুটোই কিন্তু দিতে হবে যদি থেকে থাকে, আর যদি না থেকে থাকে তাহলে এই জায়গাগুলো আপনারা খালি ছাড়তে পারেন। এরপর আমি চলে আসছি কর্মসংস্থানের ধরন। কর্মসংস্থানের ধরন আপনারা যেরকম কর্মসংস্থানের সাথে যুক্ত আছেন সেইগুলো কিন্তু উপযুক্ত জায়গায় আপনাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে। পরিবারের প্রধান যিনি আছেন তিনি আমি ধরে নিলাম সরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, এখানে আমি সেটাকে টিক করে দিলাম। এরকমভাবে যে জায়গাটা আপনাদের পক্ষে উপযুক্ত সেই জায়গাটায় কিন্তু আপনাদের টিক করে দিতে হবে প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রেই। এরপরে আসি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা। প্রথমে এখানে আপনাদের সংখ্যা মেনশন করতে হবে এই দুটো জায়গায়, যে কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক এবং কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক। এরপরে আপনাদের এখানে এক এক করে আসবে পরিবারের প্রধান, তিনি শিক্ষিত না অশিক্ষিত সেটা দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা 1, তার স্ত্রী আছেন, তিনি শিক্ষিত না অশিক্ষিত। যদি শিক্ষিত হয়ে থাকেন এখানে মেনশন করতে হবে তার সর্বোচ্চ শিক্ষা। এটা কিন্তু প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রেই সেম জিনিস, যিনি শিক্ষিত সেখানে শিক্ষিত চিহ্নিত করে এখানে কিন্তু সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু মেনশন করতে হবে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না হয়ে থাকে তাহলে নাতে টিক করবেন। তবে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বরটা কিন্তু এখানে আপনাদের মেনশন করতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বরটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁতে, যদি না হয়ে থাকে তাহলে নাতে। যদি হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনাদের জিএসটির নম্বরটা মেনশন করতে হবে। এরপরে আসি পরিবারের মোট বার্ষিক আয়, এখানে আপনাদের সে অঙ্কটা কিন্তু লিখতে হবে। এরপর আসছি সিএএ আবেদনের বর্তমান অবস্থা। যদি না থাকে তাহলে আপনারা প্রযোজ্য নয়তে টিক করতে পারেন, আর যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে এখানে আপনাদের আবেদনের নাম্বারটা দিতে হবে, এবং যদি আপনারা ইস্যু করে থাকেন তাহলে সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে। এটা আমি পরিবারের প্রধানের জন্য করলাম। এরপরে এরকমভাবেই এক এক করে সদস্য 2, সদস্য 3 এবং বাদবাকি যারা সদস্য রয়েছেন তাদেরগুলো আপনারা ফিল করবেন। আপনাদের যদি কোনো কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড নেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু নাম্বারটা মেনশন করতে হবে, আইডির নাম্বার, এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই ইস্যুইং ডেটটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এরকমভাবেই এখানে আপনাদের বাদবাকি যারা সদস্য রয়েছেন সেই সদস্যদেরও কিন্তু এখানে আপনাদের মেনশন করতে হবে। যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে মামলার বিবরণটা এখানে দিতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে নাতে দিতে হবে। আর যদি আপনার নাম বাদ না হয়ে থাকে তাহলে কিন্তু প্রযোজ্য নয়তে দিতে হবে। এটা আমি প্রধানের জন্য করলাম। এরপর এক এক করে সদস্য, বাকি সদস্য যারা যারা আছেন তাদেরগুলো আপনারা করে নিতে পারেন। এরপর আসছি আপনাদের বাড়িতে যদি কোনো শিশু সদস্য থাকে। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, শিশুর নাম্বার, এখানে শিশু সংখ্যা যদি আমি 1 ধরি, আপনাদের বাড়িতে যতজন শিশু সংখ্যা আছে এখানে সেই সংখ্যাটা মেনশন করতে হবে, এবং প্রত্যেকটি শিশু সংখ্যার জন্য এখানে শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, সে কোন টাইপের বিদ্যালয়ে যাচ্ছে, সরকারি না বেসরকারি না স্পন্সার্ড বিদ্যালয় নাকি কোনো মাদ্রাসা, সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এবং প্রত্যেকটি শিশু, যতজন আপনাদের শিশু আছে সেই জন্য কিন্তু প্রত্যেকটাই সেমভাবে আপনাদের ফিল আপ করতে হবে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি টিকা নেওয়া হয় তাহলে হ্যাঁতে টিক দেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু নাতে টিক দেবেন।
এরকমভাবেই যতজন শিশু আছে তার সমস্ত কিছু কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এরপরে আসছি সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, যদি না হয়ে থাকে তাহলে কিন্তু নাতে টিক দেবেন। যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের প্রকল্পের কি সুবিধা পাচ্ছেন সেটা কিন্তু এখানে প্রকল্পের নাম আপনাদের দিতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখিয়ে দিই, এখানের পাশেই কিন্তু এই প্রকল্পের যে নামটা দেওয়া আছে এই প্রকল্পের নামটা এখানে আপনাদের দিতে হবে এবং তার পাশেই এখানে দেওয়া আছে আপনি কি প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান। যদি এখানে আপনি হ্যাঁতে টিক দিয়ে দেন তাহলে কিন্তু প্রকল্পটি থেকে আপনি কিন্তু কুইট হয়ে যাবেন, আপনাকে কিন্তু প্রত্যাহার করে নেওয়া হবে। যদি আপনারা প্রকল্পটি চালিয়ে যেতে চান তাহলে কিন্তু এই জায়গাতে আপনাদের কিন্তু কিছুই দেওয়া যাবে না, শুধু এখানে আপনাদের প্রকল্পের নামটা মেনশন করতে হবে। এরকমভাবেই প্রত্যেকটি সদস্য এখানে যারা যারা আছেন তাদের কিন্তু এখানে ফিল আপ করে নিতে হবে আপনাদের। এরপর আসি ঘোষণা এবং সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং ওপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এই যেটা লেখা আছে এখানে কিন্তু আপনাকে সম্মততে টিক করতে হবে এবং পরিবারের যিনি প্রধান মানে হেড অফ দ্য ফ্যামিলি তিনি কিন্তু এখানে একটা সিগনেচার করবেন। এরকমভাবেই আপনাদের কিন্তু গোটা ফর্মটা ফিল আপ করতে হবে। আমি আমার মতো করে দেখালাম। আমার মনে হয় এবার আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হবে। তো চলুন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।